আজকে আমরা ক্লাস 10-এর যে উপপাদ্য আছে সেটা পড়ব। তো উপপাদ্য পড়তে গেলে কিছু প্রাথমিক কিছু জ্ঞান দরকার হবে, অর্থাৎ কিছু জ্যামিতিক কিছু সংজ্ঞা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তো সেগুলো একটুখানি প্রথমে করে নেব। আমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলো রয়েছে। আমাদের উপপাদ্য যে বৃত্ত সংক্রান্ত আছে, কি রে, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আছে। তাহলে প্রথমে আমরা বৃত্ত কাকে বলে সেটা বুঝি। বৃত্ত, যার ইংরেজি শব্দ সার্কেল, CIRCLE, সার্কেল। এই সার্কেলের সংজ্ঞাটা কি? সমতলের উপর অবস্থিত, সমতলের উপর অবস্থিত, সমতলের উপর অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দু থেকে, সমতলের উপর অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সম দূরত্ব বজায় রেখে একটি বিন্দু গতিশীল হয়ে যে বদ্ধ চিত্র গঠন করে, তাকে বৃত্ত বলে। কি লিখলাম? সমতলের উপর অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দু থেকে। আমার যে এই বোর্ডটা আছে, বোর্ডটা একটা সমতল, তোমার খাতার পাতাটাও সমতল। তাহলে যদি খাতার পাতা একটা এরকম বিন্দু নিয়ে নাও, এবার এই বিন্দুটার নাম দিলাম ও। এবার এই বিন্দুটা থেকে সর্বদা সম দূরত্ব বজায় রেখে, মনে করো আর দূরত্ব বজায় রাখলাম। সে আর এর মান 2 সেমি হতে পারে, 3 সেমি হতে পারে, 2 মিটার হতে পারে, 2.5 সেমি হতে পারে, যাই হোক সেই দূরত্ব বজায় রেখে এই পেন্সিলের মাথা একটা বিন্দু। এবার এই কী করছে? এরকমভাবে গতিশীল হচ্ছে, এরকমভাবে গতিশীল হবে, গতিশীল হয়ে এরকম ঘুরছে, মানে কম্পাস দিয়ে তুমি যখন করবে আর কি, তখন হয়ে এরকম বড় বদ্ধচিত্র তৈরি হবে। এই যে বদ্ধচিত্রটা তো হলো, এটাকে আমরা কি বলি? বৃত্ত। সমতলের উপর অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে একটি বিন্দু গতিশীল হয়ে যে বদ্ধচিত্র তৈরি করলো, এটাই হচ্ছে বৃত্ত। তাহলে এটা আমরা কি, আমার যেটা বোর্ডে আঁকলাম, এটা কি? একটা বৃত্ত। কারণ এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, সমতলের উপর অবস্থিত, এটা নির্দিষ্ট বিন্দু। এখান থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে এই দূরত্বটা আর, এরকম সমান দূরত্ব, সব সময় দূরত্বটা আর আছে। তাহলে এই জ্যামিতিক চিত্রটার নাম কি? ইহা একটা বৃত্ত। সংজ্ঞাটা কি আছে? সমতলের উপর অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দু থেকে, এখানে ও একটি নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমদূরত্ব, সবসময় ওই আর দূরত্ব বজায় রেখে একটা বিন্দু গতিশীল হয়েছিল। এই যে বদ্ধ চিত্রটা তৈরি হলো, এটা একটা বৃত্ত। তুমি কি করে আঁকবে? তোমার যে কম্পাস দিয়ে পুরো একবার ঘুরিয়ে দেবে, বৃত্ত তৈরি হয়ে যাবে। তোমার কাছে কম্পাস থাকবে না, একটা 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন বসিয়ে চারিদিক দিয়ে বৃত্ত বানাবে, ঘুরিয়ে দেবে। অথবা কী করবে? জলের বোতলে ছিপি করবে, এমনিতে বৃত্ত হবে না। বেশ, বৃত্ত যখনই আমরা পড়লাম, তখন সমতলের উপর অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দু, যে নির্দিষ্ট বিন্দুটা বললাম, বৃত্তের ভিতরে বৃত্তের কেন্দ্র বলতে আমরা কি বুঝবো? মানে সেন্টার অফ এ সার্কেল, CENTRE, সেন্টার অফ এ সার্কেল, CIRCLE। সেন্টার অফ এ সার্কেলটা কি?
বৃত্তের ভেতরে অবস্থিত, কোনো বৃত্তের ভেতরে অবস্থিত, কোনো বৃত্তের ভেতরে অবস্থিত, ভেতরে অবস্থিত, কোনো বৃত্তের ভেতরে অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুটি থেকে, যে নির্দিষ্ট বিন্দুটি থেকে, বিন্দুটি থেকে কোনো বৃত্তের ভেতর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুটি থেকে বৃত্তটির সীমানার উপর অবস্থিত সকল বিন্দুর দূরত্ব সমান, সকল বিন্দুর দূরত্ব সমান। কি লিখলাম? কোনো বৃত্তের ভেতরে অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুটি থেকে, যে নির্দিষ্ট বিন্দুটি, কোনো বৃত্তের ভেতরে অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুটি থেকে কী হবে? বৃত্তটির সীমানার উপর অবস্থিত সকল বিন্দুর দূরত্ব সমান, তাকে বলে বৃত্তের কেন্দ্র, তাকে বলে বৃত্তের কেন্দ্র। ব্যাপারটা কীরকম? মনে করো এটা একটা বৃত্ত বানালাম, হলো, তাহলে এটা বৃত্তের ভেতরে এমন একটা বিন্দু, এখান থেকে এটা যে সীমানা, বৃত্তের সীমানা, তাহলে এই সীমানার উপর অবস্থিত এই বিন্দুটার দূরত্ব যদি মনে করো 4 সেন্টিমিটার হয়, এখান থেকে এই দূরত্বটা কত? এটাও 4 সেন্টিমিটার। তাহলে এই বিন্দুটাকে আমি কেন্দ্র বলবো, এটা হচ্ছে কেন্দ্র। কোনো বৃত্তের ভিতরে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে সীমানার উপর অবস্থিত সকল বিন্দু দূরত্ব সমান, তাকে কি বলছে? বৃত্তের কেন্দ্র। এবার বৃত্তের পরিধি বলে একটা শব্দ আছে, বৃত্তের পরিধি, বৃত্তের চাপ প্রথমে পড়ে নেই, বৃত্তচাপটা প্রথমে পড়ি, পরে পরিধি পড়ব। বৃত্তের চাপ, আর্ক অফ এ সার্কেল, আর্ক, ARC, আর্ক অফ এ সার্কেল, CIRCLE, আর্ক অফ এ সার্কেল। বৃত্তের চাপ, বৃত্তের চাপটা কি? কোনো বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ, কোনো বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ, বক্ররেখা দ্বারা বদ্ধ, বৃত্ত মানে একটা বক্ররেখা দ্বারা বদ্ধ আছে, বাঁকা লাইন, বক্ররেখা দ্বারা বদ্ধ, তার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি। বৃত্তচাপ লিখলাম তো, কোনো বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ তার দৈর্ঘ্যকে নয়, আমি তো বৃত্তের লিখছি, বৃত্তচাপ লিখছি। কোনো বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ তার যে কোনো অংশকে, কোনো বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ তার যে কোনো অংশকে বলে বৃত্তচাপ। কোনো বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ তার যে কোনো অংশকে বলে বৃত্তচাপ। ব্যাপারটা কীরকম? মনে করো এই একটা বৃত্ত বানালাম, এই যে বৃত্তটা একটা বক্ররেখা দ্বারা বদ্ধ, মানে এখান থেকে এইটুকুন, এখান থেকে মনে করো এতটা কি হবে? এটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত আছে, তার ও কেন্দ্রীয় বৃত্তের ACB এই অংশটা কি? একটা বৃত্তচাপ। ও কেন্দ্রীয় বৃত্তটির ACB অংশটি, ACB হলো একটি বৃত্তচাপ। ও কেন্দ্রীয় বৃত্তটির ACB হলো
বৃত্তচাপ। বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ তার যে কোনো অংশ, একটুখানি গোটা বক্ররেখার একটা ছোট্ট একটা অংশ, তো সেটা এই অংশটা একটু বড় হতে পারে, ছোট হতে পারে। বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি বলতে কি বুঝবো? বৃত্তের পরিধি পরিধি হচ্ছে সারকামফারেন্স, CIRCUM, সারকামফারেন্স, FERENCA, সারকামফারেন্স। সারকামফারেন্স বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হচ্ছে কোনো বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ তার দৈর্ঘ্যকে, কোনো বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ, বক্ররেখা দ্বারা বদ্ধ, কোনো বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ তার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি কোনো বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ তার দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। মানে এই যদি এটা একটা বৃত্ত হয়, মানে এটা একটা বৃত্ত আছে, হ্যাঁ এটা বৃত্ত, তাই এর পরিধি কোনটা? এই 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 বাউন্ডারি যে লাইনটা আছে এটা হচ্ছে পরিধি। এর দৈর্ঘ্যটা কী করে পাবো? যদি একটা তার দিয়ে একটা বৃত্ত তৈরি করা হয়, তারটা কেটে দিলে পরে যতটা লম্বা হবে দৈর্ঘ্য হবে সেটাই বৃত্তের পরিধির দৈর্ঘ্য হয়ে যাবে। একবার পরে নিয়ে খাতা তুলে ফেলবে। আচ্ছা, বৃত্তের পরিধি পড়লাম, বৃত্তচাপ পড়েছি। এবার দেখো আমরা একটা বৃত্ত বানাই, যদি এরকম বৃত্ত বানাই, এদিকে তাকাও, এটা একটা বৃত্ত। এটা হলো বৃত্তের কেন্দ্র। এ থেকে শুরু করে এ থেকে সি হয়ে বি, এইটুকুনটা হলো একটা বৃত্তচাপ। এ থেকে সি হয়ে বি, এইটুকুনটা হলো কি একটা বৃত্তচাপ। এবার যদি এই বৃত্তচাপটা এ থেকে সি হয়ে বি হলো বৃত্তচাপ, বেশ, এ থেকে সি হয়ে বি, এই বৃত্তচাপটা আরো বড় হতে পারে। এখানে ও কেন্দ্রীয় বৃত্তটির ACB হলো একটি বৃত্তচাপ। যদি বি বিন্দুটা এখানে না হয়ে এরকম জায়গায় হতো, ডি পর্যন্ত হতো, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটির কি হতো? ACD। বি বিন্দুটা মনে করে এরকম জায়গায়, তাহলে ACD হলো অপর একটি বৃত্তচাপ, তাহলে এরকম ডি বিন্দু আরো বিন্দু দূরে থাকতে পারতো, তাই না? তাহলে কি হবে? বৃহত্তম বৃত্তচাপ হলো বৃত্তের পরিধি। বৃহত্তম বৃত্তচাপ হলো বৃত্তের পরিধি। এবার দেখো, আমি এরকম একটা বৃত্ত বানালাম। এবার এই যে বৃত্তটা বানালাম, কি রে দাদা, এটা মনে করো ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এই ও কেন্দ্রীয় বৃত্তের এ থেকে শুরু করে ACB, এটা একটা কি বৃত্তচাপ। ও কেন্দ্রীয় বৃত্তের ও থেকে সি হয়ে বি পর্যন্ত এইটুকুনটা কি একটা বৃত্তচাপ। অনুবন্ধী বৃত্তচাপ বলে একটা কথা আছে। কি আছে? অনুবন্ধী বৃত্তচাপ।
অনুবন্ধী ব দন্ত নয় ধয় দীর্ঘে অনুবন্ধী বৃত্তচাপ। অনুবন্ধী বৃত্তচাপ হচ্ছে কোনো বৃত্তচাপের অনুবন্ধী বৃত্তচাপ হলো অনুবন্ধী বৃত্তচাপ। কোনো বৃত্তচাপের অনুবন্ধী বৃত্তচাপ হলো এমন একটি বৃত্তচাপ যা কি হবে পরিধির অংশ কিন্তু প্রদত্ত বৃত্তচাপটির অংশ নয়। কোনো বৃত্তচাপের অনুবন্ধী বৃত্তচাপ হলো এমন একটা বৃত্তচাপ, এই যে এসিবি যে বৃত্তচাপটা আছে তার অনুবন্ধী চাপ মানে তার উল্টো দিকে যে চাপটা হবে, উল্টো দিকে একটা চাপ আছে না, এই উপরেরটা হচ্ছে অনুবন্ধী বৃত্তচাপ। অনুবন্ধী বৃত্তচাপ অনুবন্ধী ব দন্ত নয় ধয় দীর্ঘী অনুবন্ধী বৃত্তচাপ। এই উপরের দিকে চাপ মনে করো এসিবি বৃত্তচাপ, অনুবন্ধী বৃত্তচাপ যদি এখানে একটা বিন্দু নেই আমরা, এখানে ডি এডিবি, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটির এসিবি বৃত্তচাপটির অনুবন্ধী বৃত্তচাপ সমান কি এডিবি বৃত্তচাপ। এডিবি উপর থেকে, এ থেকে শুরু করে উপর দিকে আসবো বি পর্যন্ত, এডিবি বৃত্তচাপ। এই এডিবি বৃত্তচাপটা কি আসলে, অতএব এডিবি বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটা আছে এই বৃত্তচাপটা মানে পরিধি থেকে বিয়োগ করব কি এসিবি বৃত্তচাপ। পরিধি থেকে এসিবিটা বিয়োগ করলে অনুবন্ধী বৃত্তচাপ হয়ে যাবে। হয়েছে? এবার বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের ব্যাসার্ধ যার ইংরেজি শব্দ রেডিয়াস অফ এ সার্কেল, RADIUS, রেডিয়াস অফ এ সার্কেল। যেখানে কোনো বৃত্তের কেন্দ্র থেকে তার সীমানার উপর অবস্থিত কোনো বৃত্তের কেন্দ্র থেকে তার সীমানার উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব থেকে, যে কোনো বিন্দুর দূরত্বকে বলে বৃত্তের ব্যাসার্ধ। কি বললাম? কোনো বৃত্তের কেন্দ্র থেকে তার সীমানার উপর অবস্থিত যে কোনো বিন্দু দূরত্বকে বলে বৃত্ত। এটা মনে করো ও কেন্দ্রীয় একটা বৃত্ত বানালাম, তাহলে কেন্দ্র এখানে আছে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত। এই কেন্দ্র থেকে সীমানা, এটা হচ্ছে সীমানা, বাইরে বাউন্ডারি লাইনটা হচ্ছে কি
সীমানা, এই সীমানা পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। কোনো বৃত্তের কেন্দ্র থেকে তার সীমানার উপর অবস্থিত যে কোনো বিন্দু দূরত্বকে বলে বৃত্তের ব্যাসার্ধ। তো একটা বৃত্তে কতগুলো ব্যাসার্ধ আছে? একটি বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ আছে এবং প্রত্যেকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য পরস্পর সমান। একটি বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ আছে, একটি বৃত্তে কি আছে? অসংখ্য সমান দৈর্ঘ্যের, একটি বৃত্তের অসংখ্য সমান দৈর্ঘ্যের কি আছে? ব্যাসার্ধ আছে। এরপর আমরা এখানে একটু চলে আসি, এখানে একটা বৃত্ত বানালাম, এটা বৃত্তের কেন্দ্র এখানে করলাম, হলো এই যে বিন্দুটা এখানে নিলাম, এটা কি বৃত্তের উপর একটা বিন্দু, এখানে এই বিন্দুটা কি আর একটা বৃত্তের উপরে বিন্দু আছে। এই এবি রেখাংশটার নাম হচ্ছে কি? জ্যা। জ্যা, এই বিন্দুটা বৃত্তের উপরে আছে, সি বিন্দুটা বৃত্তের উপরে আছে, এই রেখাংশটার নামও কি হবে? জ্যা। এই বিন্দুটার নাম কি হবে? এডি, এটাও জ্যা। তাহলে সংখ্যাটা কি হবে? কোন বৃত্তের উপরিস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশকে কোনো বৃত্তের উপর অবস্থিত, কোনো বৃত্তের উপর অবস্থিত, কোনো বৃত্তের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর, যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশকে, সংযোজক সরল রেখাংশকে, সরল রেখাংশকে বলে বৃত্তের জ্যা। কোনো বৃত্তের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশকে বলে বৃত্তের জ্যা। তাহলে ও জ্যা, যার ইংরেজি শব্দ হচ্ছে কর্ড, CHORD, কর্ড। এই কর্ড মানে হচ্ছে জ্যা, CHORD, কর্ড মানে কি? এটাই হচ্ছে জ্যা। তো ও কেন্দ্রীয় বৃত্তটির, ও কেন্দ্রীয় বৃত্তটির, ও কেন্দ্রীয় বৃত্তটির AB, AC, AD হলো জ্যা। আচ্ছা, আমরা বৃত্তের জ্যা বুঝলাম, চলো একটা বৃত্ত বানাই। যতবার সংজ্ঞা বলছি একটা করে, ততবার একটা করে ছবি আঁকছি। একটা বৃত্ত করলাম, এটা হলো বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। এটা কি জিনিস? এটা হলো বৃত্তের জ্যা। এটা কি জিনিস? বৃত্তের জ্যা। এটা কি জিনিস? ওই বৃত্তেরই জ্যা। এটা কি জিনিস? এটা কি? এটাও একটা জ্যা, কিন্তু এই জ্যাটা কোথা দিয়ে গেছে? কেন্দ্র দিয়ে গেছে। তখন এটার নাম হয়ে যাবে ব্যাস, এটার নাম হয়ে গেল ব্যাস। বৃত্তের কোনো জ্যা যখন বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, বৃত্তের কোনো জ্যা যখন বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে কি? ব্যাস। তাহলে কেন্দ্রগামী, কেন্দ্রগামী বৃত্তের কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে, জ্যাটিকে বলে বৃত্তের ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী জ্যাটিকে বলে বৃত্তের ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী জ্যাটিকে বলে বৃত্তের ব্যাস। ব্যাসের ইংরেজি হচ্ছে ডায়ামিটার। কোন জানোয়ার এখানে সালা?
কোনো বৃত্তের কেন্দ্রগামী জ্যাটিকে বলে বৃত্তের ব্যাস। ব্যাস ইংরেজি ডায়ামিটার, DIAMETER, ডায়ামিটার। তাহলে এই যে বৃত্তটা আছে ও কেন্দ্রীয় বৃত্ত, তার AOB, এই AOBটা কী হবে? জ্যা। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটির AOB সরল রেখাংশটি হলো একটি কি ব্যাস। একটি বৃত্তের অসংখ্য ব্যাস আছে। একটি বৃত্তের কতগুলো ব্যাস আছে? অসংখ্য। তাহলে অতএব এই যে ব্যাস, এই ব্যাস সমান কি? AOB সরল রেখাংশ। সমর্থন আছে ওই আঁকা দেখে? আছে তো? এই যে AOB সরল রেখাংশ, এটা মানে AO সরল রেখাংশ প্লাস OB সরল রেখাংশ, এটাও তো লেখা যাবে। A থেকে O প্লাস O থেকে B। AO সরল রেখাংশ, এটা আসলে কি? এটা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে সীমানার দূরত্ব। আর OBটা মানে কি? ওটাও তো ব্যাসার্ধ। তাহলে ব্যাস সমান কি হলো? 2 গুণন ব্যাসার্ধ। এটা হলো ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে গাণিতিক সম্পর্ক। অনেক সময় দরকার হবে, তোমার বৃত্তের ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করতে হয়, এই দুইটাকে বাদিকে নিয়ে আসো। ব্যাস ভাজিত 2 সমান ব্যাসার্ধ। এটা আমাদের অনেক পরীক্ষা অঙ্ক করতে গিয়ে লাগবে। বৃত্তের ব্যাসের মান দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করার সূত্র ব্যাস ভাজিত 2 সমান ব্যাসার্ধ। এবার দেখো, বৃত্তের দুটো সংজ্ঞা বিশেষ করে বলছি, যেটা আমাদের উপপাদ্য করতে গিয়ে লাগবে। কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ, এরকম দুটো শব্দ আসবে। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কয়কার মূর্ধন্য। কোণ বানান কয়কার মূর্ধন্য, ভুল করবে না, দেখে নাও। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ মানে কি? আমি একটা বৃত্ত বানালাম, তুমি কম্পাস দিয়ে বৃত্ত বানাবে অথবা 1 টাকার কয়েন, জলের বোতলের ছিপি, এগুলো ব্যবহার করবে। তো ও কেন্দ্রীয় একটা বৃত্ত হলো। এবার এই ও কেন্দ্রীয় বৃত্তটার আমি কি বলবো? এখন যেটা অংশ করে দিলাম, মার্কিং করলাম, এটা কি? বৃত্তচাপ। ও কেন্দ্রীয় বৃত্তটার ACB হলো একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে, দেখো করেছে না? এই যে কোণটা, এই কোণটার নাম হলো কেন্দ্রস্থ কোণ। তার সংজ্ঞাটা কি দেব? বৃত্তের কোনো চাপ, বৃত্তের কোনো চাপ, কোনো চাপ বৃত্তটির কেন্দ্রে, বৃত্তটির কেন্দ্রে, বৃত্তের কোনো চাপ বৃত্তটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে, বৃত্তের কোনো চাপ বৃত্তটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলে কেন্দ্রস্থ কোণ। বৃত্তের কোনো চাপ বৃত্তটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলে কেন্দ্রস্থ কোণ। যেমন ও কেন্দ্রীয় বৃত্তের কোণ, ও কেন্দ্রীয় বৃত্তের ACB বৃত্তচাপটি দ্বারা ধৃত, মানে তৈরি হওয়া আর কি, ধৃত কেন্দ্রীয় কোণটি হলো, বা কেন্দ্রীয় কোণ বা কেন্দ্রস্থ কোণ একই ব্যাপার। কেন্দ্রীয় কোণটি হলো কি নাম বলবো? কোণ AOB। এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ।
বৃত্তের কোনো চাপ বৃত্তটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ। আবার দেখো, বৃত্তের কোনো চাপ আছে মানে তার অনুবন্ধী বৃত্তচাপ আছে। এবার আমি কি বলছি, বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ। এই পরিধিস্থ কোণের অপর নাম হচ্ছে কি, বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, সেটা কি, বৃত্তের কোনো চাপ, তার অনুবন্ধী বৃত্তচাপের উপরে, অনুবন্ধী বৃত্তচাপের উপর যে কোণ উৎপন্ন করে, যে কোণ, কয়কার মূর্ধন্য, কোণ বানান কয়কার মূর্ধন্য, বৃত্তের কোনো চাপ তার অনুবন্ধী বৃত্তচাপের উপর যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে বলে কি, পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। পরিধিস্থ কোণ ব্যাপারটা কীরকম, পরিধিস্থ কোণ, কোণ বানান কয়কার মূর্ধন্য, বৃত্তের কোনো চাপ তার অনুবন্ধী বৃত্তচাপের উপর যে কোণ তৈরি করে। মনে করো এটা একটা বৃত্ত বানালাম, মনে করতে দোষ নেই, এটা বৃত্তের কেন্দ্র, এটা হলো বৃত্তের কেন্দ্র ও। আর বৃত্তচাপ কোনটা, এখান থেকে শুরু করছি, এই অংশটা কি বলবো, বৃত্তচাপ। নাম কি দিলাম, এ সি বি, বৃত্তচাপ। তাহলে অনুবন্ধী বৃত্তচাপ উপরের চাপটা হবে, এই যে কোণটা হবে, এই যে কোণটা, এটার নাম মনে করো এপিবি। এটা কীরকম কোণ, পরিধিস্থ কোণ। বৃত্তের কোনো চাপ তার অনুবন্ধী বৃত্তচাপের উপর যে কোণ তৈরি করে, এই কোণটা কি, পরিধিস্থ কোণ। সংজ্ঞার সঙ্গে মিলছে। তাহলে পাশের চিত্রের এখানে ওই যে ও কেন্দ্রীয় বৃত্তটা আছে, খাতা তোলা শুরু করো। ও কেন্দ্রীয় বৃত্তটির কোণ এ পি বি ও কোণ এ কিউ বি হলো দুটি পরিধিস্থ কোণ। আচ্ছা, আর একটা নতুন সংখ্যা পড়ছি। দেখো, এটা একটা বৃত্ত বানালাম, হলো। এবার এটা বৃত্তের কেন্দ্র মনে করো ও আছে, এই ও কেন্দ্রে বৃত্তটা তাকাও, এটা কি বানালাম একটু ভালো করে লক্ষ্য রাখো। এই ও কেন্দ্রে বৃত্তটার ভেতরে আমি একটা কি করলাম, চতুর্ভুজ আঁকলাম, এ বি সি ডি চতুর্ভুজ। এই চতুর্ভুজটা সম্পর্কে কি দেখা যাচ্ছে, তুই কি দেখতে পাচ্ছিস, ও কেন্দ্রে বৃত্তের ভিতরে এ বি সি ডি চতুর্ভুজ একটা আছে। এই চতুর্ভুজটার কি চরিত্র দেখা যাচ্ছে, বৈশিষ্ট্যটা কি দেখা যাচ্ছে, বাঁকা আছে, চতুর্ভুজটা বাঁকা আছে। আর কি দেখা যাচ্ছে, এটা সোজা করেও আঁকতে পারতাম। তারপর আর তাড়াতাড়ি বল, ত্রিভুজের মতো দেখতে হয়েছে। তোর কি দেখতে পাচ্ছিস, চারটি বাহু অসমান আছে। আর কিছু আছে, চারটি বাহু সমান করেও আঁকা যেত। এর বিশেষ বৈশিষ্ট্যটা হলো এই চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি বৃত্তের পরিধির উপরে আছে। চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো কোথায় আছে, যদি পরিধির উপরে ওই চারটি বাহু সমান করেও আঁকা যাবে, অসুবিধা হবে না। তাহলে এখানে আমার বৃত্তস্থ চতুর্ভুজ বলে একটা কথা আমি পড়বো, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, যার সংজ্ঞাটা এরকম, যে চতুর্ভুজের
শীর্ষবিন্দু চারটি, শীর্ষবিন্দু চারটি, যে চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি কোথায় আছে? কোনো বৃত্তের পরিধির উপরে আছে, পরিধির উপরে রয়েছে। যে চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি কোনো বৃত্তের পরিধির উপরে রয়েছে তাকে বলে কি চতুর্ভুজ? বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ। যে চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি কোনো বৃত্তের পরিধির উপরে আছে, যে চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি কোনো বৃত্তের পরিধির উপরে রয়েছে তাকে বলে বৃত্তস্থ চতুর্ভুজ। এবার অকেন্দ্রীয় বৃত্তটির মধ্যে কি আছে? ABCD চতুর্ভুজটি হলো বানান দেখে নাও, চতুর্ভুজটি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ হলো, একটা বৃত্ত বানাচ্ছি, বানালাম। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এটা কি জিনিস? এটা কি জিনিস? মনে করো ACB একটা বৃত্তচাপ আর AB হলো যে, ABটা যে বৃত্তের কোনো একটি যে বৃত্তকে দুটি খণ্ডে ভাগ করে, বৃত্তের কোনো একটি যে বৃত্তকে দুটি খণ্ডে ভাগ করে। কীরকম দুটি খণ্ড? এই নিচের দিকের একটা খণ্ড দেখা যাচ্ছে, আবার উপরের দিকে একটা খণ্ড দেখা যাচ্ছে। বৃত্তের কোনো যে বৃত্তকে দুটি খণ্ডে বিভক্ত করে, প্রতিটি খণ্ডকে বলে বৃত্তাংশ। বৃত্তাংশ কাকে বলবো আমরা? বৃত্তাংশ। বৃত্তাংশ। বৃত্তের কোনো যে বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে, বৃত্তের কোনো যে বৃত্তকে দুটি অংশে বিভক্ত, দুটি সমান অংশ বলিনি কিন্তু, দুটি অংশে বিভক্ত করে দাঁড়ি, প্রতিটি অংশকে বলে বৃত্তাংশ। বৃত্তাংশ। যেমন ও কেন্দ্রীয় বৃত্তটির ACBA হলো একটি বৃত্তাংশ। নজর এদিকে, বৃত্তাংশ। A থেকে C হয়ে B যাব, B তে আবার ফিরে আসবো। আর ACB হলো বৃত্তচাপ, আর ACBA A থেকে C হয়ে B তে গিয়ে আবার এতে ফিরে আসা, তখন হয়ে যাবে কি? বৃত্তাংশ। হয়েছে? আর ACB যদি বলতাম তখন বৃত্তচাপ হতো। আর ও কেন্দ্রীয় বৃত্তটির, এটা গন্ডগোল করবে না, ও কেন্দ্রীয় বৃত্তটির যদি ACB শুধু এইটুকুন বলি, A থেকে C হয়ে B হলো তোলাবাজ, এটা বৃত্তচাপ। বৃত্তচাপ। আবার তাকাও, আমি একটা বৃত্ত বানালাম। এটা কি জিনিস? এটা বৃত্তের কেন্দ্র বলি এরকম জায়গাটা। তাও এবার কেন্দ্র বরাবর লাইনটা নেই। বৃত্তের ব্যাস, আর ওটা একটা যে এই বৃত্তের ব্যাস বৃত্তকে দুটি কী করলো? সমান খণ্ডে ভাগ করলো। বৃত্তের ব্যাস বৃত্তকে দুটি সমান খণ্ডে ভাগ করে। এই প্রত্যেকটা খণ্ডের নাম হচ্ছে কি? অর্ধবৃত্ত।
এটা একটা কী হলো? অর্ধবৃত্ত। তাহলে বৃত্তের ব্যাস বৃত্তকে কী করে? দুটি সমান খণ্ডে ভাগ করে। প্রত্যেকটি খণ্ডকে কি বলবো? অর্ধবৃত্ত। তাহলে বৃত্তের ব্যাস বৃত্তকে দুটি সমান খণ্ডে বিভক্ত করে। সমান খণ্ডে বিভক্ত করে। বৃত্তের ব্যাস বৃত্তকে দুটি সমান খণ্ডে বিভক্ত করে। প্রতিটি খণ্ডকে বলে অর্ধবৃত্ত। যার ইংলিশ শব্দ সেমি সার্কেল, ACMI, সেমি সার্কেল, CIRCLE। বৃত্তের ব্যাস বৃত্তকে দুটি সমান খণ্ডে বিভক্ত করে। প্রতিটি খণ্ডকে অর্ধবৃত্ত বলে। লাস্ট অ্যান্ড ফাইনাল একটা সংজ্ঞা যাচ্ছে। এটা একটা বৃত্ত বানালাম। এই বৃত্তটা কি? কেন্দ্র মনে করো ও, এর ব্যাসার্ধ কত? এই ব্যাসার্ধটা মনে করো R1। আবার একটা বৃত্ত বানালাম। এই যে বৃত্তটা বানালাম, এই বৃত্তের কেন্দ্রটার নাম কি? এই কেন্দ্রটার নাম হচ্ছে ও, ব্যাসার্ধটা আলাদা হবে R2। আর একটা বৃত্ত বানালাম। এই বৃত্তের কেন্দ্র নাম ও, ব্যাসার্ধ কত? R3। তাহলে এই যে বৃত্তগুলো হলো প্রত্যেকটাই তো বৃত্ত। তাহলে এই বৃত্তগুলোর ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কী আছে? প্রত্যেকেরই কেন্দ্র একই, কিন্তু ব্যাসার্ধগুলো আলাদা। যদি একাধিক বৃত্তের কেন্দ্র একটি সাধারণ বিন্দু হয়, যদি একাধিক বৃত্তের কেন্দ্র একটি সাধারণ বিন্দু হয়, কিন্তু ব্যাসার্ধগুলি হয় ভিন্ন যদি একাধিক বৃত্তের কেন্দ্র একটি সাধারণ বিন্দু হয় কিন্তু ব্যাসার্ধগুলি হয় ভিন্ন ভিন্ন, তবে বৃত্তগুলিকে কি বলে? এক কেন্দ্রীয় বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্ত। তুই আলাদা কেন্দ্রীয় বৃত্ত লিখবি। কনসেন্ট্রিক সার্কেল, কনসেন্ট্রিক, CENTRIC, কনসেন্ট্রিক সার্কেল, CIRCLES। এক কেন্দ্রীয় বৃত্ত, একাধিক বৃত্তের কেন্দ্র এটি সাধারণ বিন্দু, ব্যাসার্ধগুলি আলাদা। হাতে কম। আচ্ছা, আমাদের উপপাদ্য পড়তে গেলে এই যে ক্লাস 10 যে উপপাদ্যগুলো আছে, তো দুটি সর্বসমতার শর্ত একটু স্মৃতিচারণ করব। সর্বসমতার শর্ত এরকম একটা সূত্র আছে, এস সূত্র। এর সূত্রটা মনে আছে? বাহু সূত্র। যদি 1 নম্বর, এটা যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, কি দেখা যায়? প্রথম ত্রিভুজ বানান দেখে নাও। প্রথম ত্রিভুজের হস্যকার বানান হবে। প্রথম ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের
সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য সমান রয়েছে তখন যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য সমান রয়েছে, তখন বলা হবে ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজ দুটি সর্বসম কীরকম ব্যাপারটা? এদিকে তাকাবে। আমি একটা ত্রিভুজ বানাচ্ছি, এই ত্রিভুজটার নাম দিলাম ABC। এটা অয়ন। এবার সায়নকে বানাবো। এবার সায়নকে বানাচ্ছি, দেখো এই যে দুটো ত্রিভুজ করলাম, দুটো ত্রিভুজ একই রকম ভাবে দেখতে, একই রকম সাইজে, নাম আলাদা, DEF। একই রকম মানে কি, ধর এই BC বাহুটার দৈর্ঘ্য যদি A হয়, এই EF বাহুটার দৈর্ঘ্যটাও A। AC বাহুটার দৈর্ঘ্যটা যদি B হয়, এই DF বাহুটার দৈর্ঘ্যটা B। AB বাহুটার দৈর্ঘ্য যদি ছোট হাতের C হয়, এই DE বাহুটার দৈর্ঘ্য ছোট হাতের C। তাহলে পরে এই দুটো ত্রিভুজ কী হবে? সর্বসম, সব দিক থেকে সমান। প্রথম ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান থাকলে সর্বসম, মানে সব দিক থেকে সমান। অয়ন আর সায়ন যে আছে, ওদের নাক, চোখ, কান, মুখ, হাত, শরীরের ওজন সব দিক থেকে সমান, এরা সর্বসম। 2 নম্বর, SAS সূত্র। SAS সূত্র আমরা তফাৎ করতে পারছি না, তোদের দুজনকে তফাৎ করতে পারছি না, একই রকম। ওটা এইরকম, তাই সর্বসম মানে সব দিক থেকে সমান। এটা উদাহরণ হিসেবে বোঝানোর জন্য ব্যবহার করেছি, অন্যদিকে মনে নেবে না। SAS সূত্র, SAS মানে বাহু কোণ বাহু। যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, ত্রিভুজের মধ্যে দেখা যায়, আমার অসুবিধা হচ্ছে, দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণের সঙ্গে প্রথম ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণের সঙ্গে যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায় প্রথম ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণ কয়কার মধ্যবর্তী কোণ সমান রয়েছে, তখন বলা হবে কি বলা হবে? ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজ দুটি সর্বসম মানে সব দিক থেকে সমান। আবার একই কথা, অয়নকে নিয়ে আসো। এটা অয়ন মনে করো ABC। তোর এই বাহুটার, এটা এই BC বাহুটার দৈর্ঘ্য মনে করো কি A, আর C কোণে বিপরীত বাহুটার দৈর্ঘ্য ছোট হাতের C। এবার সায়নকে বানাচ্ছি,
একই রকম দেখতে হবে দুটো। ডিইএফ, ডিইএফ, এই ইএফ বাহুটার দৈর্ঘ্য কত? এটা মনে করো এ, আর এটার দৈর্ঘ্য হচ্ছে সি। আর এই যে এ বিসি আর এ বি, এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ মনে করো থিটা। বাহু দুটোর মধ্যবর্তী কোণ থিটা। এখানেও দুটো বাহুর মধ্যবর্তী কোণ থিটা, একই মাপ। এটা যদি 30 ডিগ্রি হয়, ওটা 30 ডিগ্রি। এটা যদি 42 হয়, এটা 42। তাহলে পরে এই দুটো ত্রিভুজ কী হবে? সর্বসম। দুটো বাহু সমান হবে, আর বাহু দুটির মধ্যবর্তী কোণ হতে হবে, অন্য কোণ হলে হবে না। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, সব দিক থেকে সমান। 3 নম্বর, এ এ এস সূত্র। এ মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড, কোন কোন বাহু। ব্যাপারটা কীরকম? যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, কি দেখা যায়? যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, প্রথম ত্রিভুজের দুটি কোণ, প্রথম ত্রিভুজের, যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, প্রথম ত্রিভুজের দুটি কোণ কয়কার মধ্যন্য এবং একটি বাহুর সঙ্গে, প্রথম ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহুর সঙ্গে, একটি বাহুর সঙ্গে কি হবে? দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ ও অনুরূপ একটি বাহুর দৈর্ঘ্য সমান। অনুরূপ একটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তবে ত্রিভুজ দুটি হবে সর্বসম। ত্রিভুজ দুটি হবে কি বললাম? যদি দুটি ত্রিভুজের মধ্যে দেখা যায়, প্রথম ত্রিভুজের দুটি কোণ, তাকাও, একটা ত্রিভুজ বানাচ্ছি, নাম দিলাম এবিসি। এখানে এই বি কোণটা, এটা মনে করো এক্স ডিগ্রি, সি কোণটা কত? ওয়াই ডিগ্রি। হলো। একই রকম আরেকটা ত্রিভুজ বানাচ্ছি, এটার নাম দিলাম ডিইএফ। হলো। এই কোণটা দিলাম এক্স ডিগ্রি, এই কোণটা লিখলাম ওয়াই ডিগ্রি। এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি কোণের সাধারণ বাহু এটার দৈর্ঘ্য মনে করো ছোটো হাতের, আর এখানে এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি কোণের সাধারণ বাহু হচ্ছে ছোটো হাতের। এই এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি কোণের সাধারণ বাহুটা, এরও এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি কোণের সাধারণ বাহু, কমন বাহু, এটাই কি অনুরূপ কোণ, অনুরূপ বাহু। অনুরূপ একটি বাহু লেখা আছে, অনুরূপ একই রকম বাহু। এই দুটো কোণের সাধারণ বাহু এ বিসি, এখানে এই দুটো কোণ সাধারণ বাহু ইএফ, এই দুটো সমান। তাহলে এই ত্রিভুজ দুটি কী হবে? সর্বসম। লাস্ট অ্যান্ড ফাইনাল 4 নম্বর। 4 নম্বর কি? আর এইচ এস সূত্র। আর এইচ এস সূত্র, আর এইচ এস সূত্রটা হচ্ছে, যদি দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে দেখা যায়, যদি দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে দেখা যায়, সমকোণী ত্রিভুজের মধ্যে দেখা যায়, ত্রিভুজের মধ্যে দেখা যায়, যদি দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে দেখা যায়, দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে দেখা যায় কি? ত্রিভুজ দুটির অতিভুজের দৈর্ঘ্য সমান, অতিভুজের দৈর্ঘ্য সমান। দুটো ত্রিভুজেরই অতিভুজ মানে সমকোণের বিপরীত বাহু। অতিভুজ মানে
যদি দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে দেখা যায় ত্রিভুজ দুটির অতিভুজের দৈর্ঘ্য সমান এবং এবং সমকোণ সংলগ্ন একটি করে বাহুর দৈর্ঘ্য সমান, বাহুর দৈর্ঘ্য সমান তখন বলা হবে ত্রিভুজ দুটি সর্বসম। ব্যাপারটা কীরকম? সমকোণী ত্রিভুজ, তাকাও, এই ত্রিভুজটাতে তুমি কীরকম ত্রিভুজ বলবে? এটা সমকোণী ত্রিভুজ বলবো। এটার নাম দেই, মনে করো এ বি সি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা যখনই 90 ডিগ্রি হয়ে গেল তখন এটা হচ্ছে অতিভুজ। আর একটা সমকোণী ত্রিভুজ বানাই। এটার নাম দিলাম ডিইএফ। এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। দুটোরই অতিভুজের দৈর্ঘ্য সমান। মনে কর এই অতিভুজটার দৈর্ঘ্য মনে করো এই ছোট হাতের বি, এই অতিভুজের দৈর্ঘ্যটা কি ছোট হাতের বি, আর এই ইএফ বাহুটার দৈর্ঘ্য হচ্ছে মনে করো এ, আর এখানে বিসি বাহুটার দৈর্ঘ্য কত এ। তাহলে এই দুটো ত্রিভুজ কী হয়ে যাবে? সর্বসম। অতিভুজের দৈর্ঘ্য সমান হবে আর সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান হবে, ত্রিভুজ দুটি সর্বসম।